আচ্ছা, আগের দিন ওই ফলস পজিটিভ রেট, ঠিক আছে, ডিজিজ টিজিজ নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করছিলাম। তো সেখানে ওই টেস্টিং অফ আ ডিজিজ এবং সেটার টেস্টেড পজিটিভ বা নেগেটিভ, টেস্টেড পজিটিভ বা নেগেটিভ এই সমস্ত ব্যাপার নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আগামী প্রবলেমটা লিখি, যে প্রবলেমটা নিয়ে আগের দিন আমরা করছিলাম কাজ। অদ্ভুত, এক মিনিট দাঁড়া। আহ একটু আগেই তো টেস্ট করলাম, তখন তো ঠিকই ছিল। ঠিক আছে, হ্যাঁ। তো আগে প্রবলেমটা লিখি, যেটা ফলস পজিটিভ রেট বা নেগেটিভ রেট নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল। তো প্রবলেমটা হচ্ছে যে প্রবলেম ওয়ান, certain disease has incidence rate 0.3%। হ্যাঁ, অর্থাৎ 0.003। এই কথাটার মানে হচ্ছে, যদি জনসংখ্যা হয় 10,000, আচ্ছা 1,000ই করি, তাহলে প্রতি প্রতি 1,000 জনে 3 জন, 3 persons আর এফেক্টেড। ইনসিডেন্স রেট বলতে এটাই বোঝায়। এবার if the false negative rate is 6% and false positive rate is 4%, then compute the probability that a person who tests positive actually has the disease। ঠিক আছে, প্রতি 1,000 জনে 3 জন লোক এফেক্টেড হচ্ছে। এইবার ফলস নেগেটিভ, ফলস পজিটিভ ইত্যাদি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? একটা যদি আমি 2x2 টেবিলের কথা ভাবি, আচ্ছা এবার ধরা যাক আমি এক্স অ্যাক্সিস বরাবর লিখছি ডিজিজের ব্যাপার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লিখছি যে টেস্টেড। আচ্ছা, তো এখানে আমি ডিজিজ থাকলে তাদের জন্য এই ক্ষোভটা, আর ডিজিজ তাদের নেই তাদের জন্য এই কলামটা। ওকে, আর টেস্টেড যারা পজিটিভ তাদের জন্য ফার্স্ট রো, এবং টেস্টেড নেগেটিভ যারা তাদের জন্য সেকেন্ড রো। তা এইবার ধরা যাক এই ক্ষোভটাতে নাম্বার অফ পিপল হচ্ছে এ, এই ক্ষোভটাতে বি, এই ক্ষোভটাতে সি এবং এই ক্ষোভটাতে ডি। এটা হচ্ছে নাম্বার অফ পিপল।
এবার ভাষায় বলতে গেলে কোনটাকে কি বলে? প্রথম ক্ষোভটা যদি আমি দেখি তাহলে এই লোকদের ডিজিজ আছে এবং ওরা টেস্টেড পজিটিভ, তার মানে এরা হচ্ছে ট্রু পজিটিভ, মানে এরা পজিটিভই বেরিয়েছে এবং সত্যি এদের অসুখ আছে। সেকেন্ড ক্ষোভটা আমি যদি দেখি তাহলে এখানে এদের টেস্ট পজিটিভ বেরোচ্ছে, বাট সেই রিপোর্টটা ফলস, কারণ এরা আসলে সুস্থ, এদের অসুখ নেই, তাহলে এটা হবে ফলস পজিটিভ। ঠিক আছে। 3 নম্বর ক্ষোভটাতে এরা আসলে অসুস্থ, কিন্তু মানে এদের অসুখ আছে কিন্তু এদের নেগেটিভ বেরিয়েছে, তাহলে এদের নেগেটিভ বেরিয়েছে ঠিকই কিন্তু আসলে এরা অ্যাফেক্টেড, অর্থাৎ এটা হলো ফলস নেগেটিভ। আর 4 নম্বর ক্ষোভটাতে এদের অসুখ নেই এবং এদের রিপোর্ট নেগেটিভই এসেছে, অর্থাৎ এরা নেগেটিভ এবং সত্যি এরা সুস্থ, তো ট্রু নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা টেস্ট যখন ডিভাইস করা হয় তখন এরকম একটা টেবিল বানানো হয়, এটা খুব প্রচলিত একটা টার্ম ইন মেডিকেল সায়েন্স। তো ফর এক্সাম্পল ফলস, যেমন এই ক্ষোভটা, এই ক্ষোভটা, এই ক্ষোভের করেসপন্ডিং প্রবাবিলিটি কিংবা false positive rate. What do we understand by false positive rate? It is given by B by B plus D. অর্থাৎ false positive rate বলে এখানে যে পার্সেন্টেজ গুলো দেওয়া হচ্ছে এটার মানে হচ্ছে B plus D, তার মানে টোটাল যতগুলো লোক সুস্থ তাদের মধ্যে কতজনের পজিটিভ এলো। ওকে, উপরে আছে ফলস পজিটিভ আর নিচে আছে টোটাল আনএফেক্টেড যত মানুষ আছে তাদের টোটালটা নিচে আর ফলস পজিটিভ তাদের সংখ্যাটা উপরে। তো আমি যদি এ বি টার্মে ব্যাপারটাকে দেখি, ধরা যাক ইভেন্ট এই হচ্ছে পারসন ইজ এফেক্টেড আর ইভেন্ট বি হচ্ছে পারসন ইজ টেস্টেড পজিটিভ, তাহলে এই যে বিটা কারা? পিপল হু আর নট এফেক্টেড, যাদের অসুখ নেই, and they are tested positive, তাই তো? বি এই ক্ষোভটা, যাদের অসুখ নেই এবং তারা টেস্টেড পজিটিভ, অর্থাৎ বি হচ্ছে নাম্বার অফ দোজ পিপল যারা হু আর নট এফেক্টেড, অর্থাৎ এ বার and intersection they are tested positive, অর্থাৎ এইটা number of people in the set a bar intersection b, এইটা হচ্ছে স্মল বি। এবার বি প্লাস ডি এটা কাদের সংখ্যা? টোটাল যতগুলো লোক সুস্থ আছে, যতগুলো লোক আনএফেক্টেড আছে, অর্থাৎ নাম্বার অফ পিপল ইন দা সেট এ বার, কেননা এ একটা সার্কেল যার মধ্যে সব এফেক্টেড লোকেরা আছে, তাহলে এ বার হবে একটা সার্কেল যেখানকার সব লোকেরাই সুস্থ, তাদের সংখ্যাটাই হচ্ছে বি প্লাস ডি বা টোটাল আনএফেক্টেড। কোথাও যদি মনে হয় গন্ডগোল হচ্ছে বা কনফিউশন হচ্ছে বলবে, জাস্ট স্টপ মি এন্ড সে ইট। তাহলে এটা যদি আমরা ফলস পজিটিভ রেটের এখানটাতে বসাই, দেন ইকুয়াল টু, আচ্ছা এবার উপর নিচে আমি এন দিয়ে ভাগ করে দিতে পারি। এন মানে হচ্ছে টোটাল পপুলেশন সাইজ, ঠিক আছে, মোট যত জনসংখ্যা। মোট যত জনসংখ্যা মানে এই চিত্রের বাইরেও তো জনসংখ্যা আছে,
এর বাইরে না না এর বাইরে জনসংখ্যা নেই, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা যখন সেট থিওরি দিয়ে দেখাচ্ছিলাম দুটো সার্কেল, সেই সার্কেলের বাইরেও তো ইন জেনারেল লোকজনরা আছে, ঠিক আছে? সেই সবকিছু মিলিয়ে মোট পপুলেশন সাইজ সেটা হচ্ছে n। এবার এটা হচ্ছে ফ্রম ডেফিনেশন, এটা হচ্ছে প্রবাবিলিটি, এবার ইন্টারসেকশন বি, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি এবার। অর্থাৎ ফলস পজিটিভ রেট ইজ প্রবাবিলিটি বি given a bar. Therefore, by false positive rate, we mean probability that a person is tested positive given he or she is unaffected. So, false positive rate বা false negative rate etc. all of them are conditional probability. এই জায়গাটাতেই আগের দিন ভুলটা হচ্ছিল। ফলস পজিটিভ রেট দেওয়া মানেই কন্ডিশনাল প্রবাবিলিটি, এবং কখনো যদি ফলস পজিটিভ রেট শব্দটা মেনশন নাও করে দেয়, জাস্ট তোকে যদি ভাষায় লিখে দেয়, হয়তো গিভেনটা দিল না, এটা হয়তো নেই, হ্যাঁ, কিন্তু তোকে বললো যে পার্সেন্টেজ বেসিস পজিটিভ কিন্তু সে আনএফেক্টেড, এটা মানেই তোকে বুঝে নিতে হবে মানে যে কোনো একটা অসুখ এবং তার সংক্রান্ত টেস্ট কিট এই রিলেটেড এই ধরনের ডেটা দিলেই তোকে এটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে দিস ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা মেডিকেল সায়েন্সের একটা টার্ম। ওকে, ক্লিয়ার? এবার আমরা আমাদের অরিজিনাল অঙ্কটায় ফিরে আসি, যেখানে বলা হচ্ছে ডিজিজের ইনসিডেন্স রেট 0.3%। তার মানে প্রবাবিলিটি এ হচ্ছে 0.3%, কেননা ইভেন্ট এ হচ্ছে পার্সন ইজ এফেক্টেড। তার প্রবাবিলিটি এটা, তো 0.003, ফাইন। আচ্ছা, এরপর বলেছে ফলস নেগেটিভ রেট 6%। ফলস নেগেটিভ রেট তার মানে টেস্টেড নেগেটিভ, টেস্টেড পজিটিভ হচ্ছে ইভেন্ট বি, তাহলে টেস্টেড নেগেটিভ হবে বি বার, সুতরাং প্রবাবিলিটি বি বার গিভেন দিস ইজ ফলস, তার মানে পার্সনটা আসলে এফেক্টেড, অর্থাৎ এই দিস ইজ 6%। আচ্ছা, তারপর কি ফলস পজিটিভ রেট, সেটা কত? 4%। তার মানে প্রবাবিলিটি দ্যাট ইট ইজ টেস্টেড পজিটিভ, এই যে ইভেন্ট বি মানে হচ্ছে টেস্টেড পজিটিভ, the probability that it is tested positive given it is false, তার মানে ও পজিটিভ এসেছে কিন্তু আসলে লোকটা সুস্থ বা আনএফেক্টেড, তো এইটা দিস ইজ 4%, 0.04। ঠিক আছে, ক্লিয়ার? এইগুলো আমাদের গিভেন ডেটা। এবার জানতে কি চেয়েছে? প্রবাবিলিটি দ্যাট a person who test positive, তার মানে এটা গিভেন, এখন এটা আমার গিভেন, actually has the disease, এইটা জানতে চেয়েছে। প্রবাবিলিটি that a person who tests positive, এটা গিভেন, actually has the disease, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে actually has the disease অর্থাৎ person is affected given he has tested positive,
অর্থাৎ গিভেন বি, প্রবাবিলিটি এ গিভেন বি, এগুলো ডেটা এখান থেকে তোকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস। ক্লিয়ার? আচ্ছা, এবার এগুলো আগের দিনই বলছিলাম যে ফর্মুলা দিয়ে অনেক অনেক সব পুরোটাই করা যায়, কিন্তু সেট থিওরি দিয়ে করলে বা ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করলে ব্যাপারটা অনেক ইজি হয়। তাহলে আমরা প্রথমে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করি, তারপর আমরা এগোচ্ছি। তো এইটা আমার, ধরা যাক এই বাক্সের মধ্যে টোটাল পপুলেশনটা আছে। আচ্ছা, এবার যতগুলো লোক এফেক্টেড তারা সবাই ধরা যাক এই সার্কেলের মধ্যে আছে। তাহলে এফেক্টেড লোকেরা ভেতরে আছে এবং সুস্থ লোকেরা সার্কেলের বাইরে আছে। হয়ে গেল। এবার আমি টেস্ট করলাম, টেস্টের রিপোর্ট যাদের পজিটিভ তারা ধরা যাক এই সার্কেলের মধ্যে আছে। টেস্টেড পজিটিভ, তাহলে বি সার্কেলের ভেতরে যারা আছে তাদের সবার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, এবং বি সার্কেলের বাইরে যারা আছে এই সমস্ত পুরো পুরো বাইরেটাতে, বাইরে মিনস এই লোকগুলো, এদের সবারই টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ঠিক আছে? ক্লিয়ার? এই ওকে, নাও এবার আমার কি কি গিভেন আছে। প্রবাবিলিটি এ 0.003, এন কারা? এই গোটা স্কোয়ারের মধ্যে যত লোক আছে সেটা হচ্ছে এন, আর এন এ হচ্ছে পি এর মধ্যে যতগুলো ডট আছে তারা হচ্ছে এন এ। আচ্ছা, প্রবাবিলিটি বি বার গিভেন এ, বি বার গিভেন এ 6%, বি গিভেন এ বার 4%। ওকে, এবার কোনটা কি সেটা একটু দেখি। প্রবাবিলিটি এ হচ্ছে 0.003, তার মানে এই পুরো সার্কেলটার মধ্যে আর কি একজনের থাকার প্রবাবিলিটি, বা বলতে পারিস যে এই সার্কেলটার সাইজ উইথ রেসপেক্ট টু দ্য এন্টার রেক্টেঙ্গেল, তাই তো? কেননা এন হচ্ছে পুরো রেক্টেঙ্গেলের মধ্যে যা আছে, আর এন এ হচ্ছে জাস্ট এটার মধ্যে যেটা আছে, তাহলে পুরো রেক্টেঙ্গেলের তুলনায় এর যে সার্কেলের সাইজটা সেটাই আসলে 0.003। আচ্ছা, এইবার বি বার গিভেন এ, বি বার গিভেন এ, আচ্ছা বি বার গিভেন এটা তো, এটাকে এই সার্কেল থেকে দেখার বদলে আমরা একটা কাজ করি, আমরা বি বার ইন্টারসেকশন এটাকে বার করে নিই, কারণ সেটা সার্কেল থেকে দেখাটা বেশি সহজ। বি বার ইন্টারসেকশন এ উইল বি প্রবাবিলিটি এ ইন্টু 0.03, এখানেও তাই, বি ইন্টারসেকশন এ বার this will be equal to probability a bar into 0.04। আচ্ছা, probability a হচ্ছে 0.003, probability a বার হচ্ছে 0.997। সুতরাং b bar intersection a is 0.00018, এবং probability b intersection a bar is 0.03988। ঠিক আছে?
হ্যাঁ, এবারে এরিয়াগুলো কোনটা কোনটা? বি বার ইন্টারসেকশন এ, তার মানে বি এর বাইরের যতটা অংশ এর মধ্যে আছে অর্থাৎ এইটুকু, ঠিক আছে? তাহলে এই রিজিয়নের সাইজ হচ্ছে এটা। আর বি ইন্টারসেকশন এ বার, তার মানে এর বাইরে যেটুকু আছে তার মধ্যে যতটা আবার বি এর মধ্যে আছে, which means this, তাহলে সেটার সাইজ হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমাদের কাছে কি কি আছে? এই পুরো এ সার্কেলের সাইজ আছে 0.003, তাছাড়া এইটুকু অংশের সাইজ আছে, সেটা হচ্ছে এটা। তার মানে এই যে পোর্শনটা ছিল, আমার গোটা সার্কেলের সাইজ 0.003, আর এই পোর্শনের সাইজ হচ্ছে 0.00018। সুতরাং এই যে মাঝখানে শেডেড রিজিয়ন, সেটার সাইজ কি হবে? অফকোর্স 0.003 মাইনাস 0.00018 ইকুয়াল টু 0.00282, ঠিক আছে? পুরো সার্কেলটা 0.003, আর সার্কেলের এই অংশটা 0.00018। তাহলে এই পোর্শনটা উইল বি, এই বিয়োগ করে যেটা পেলাম সেটা। ম্যাথমেটিক্সের ভাষায় যদি লিখতে হয়, বা মানে ব্যাপারটা ফর্মুলা, মানে এই যে সিম্বলের আকারে যদি লিখতে হয়, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে এই গোটা সেট এ ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বার। এটা হচ্ছে একটা কি বলবো এটাকে, এটা বলতে পারিস একটা সাম রিলেশনশিপ আর কি, ইন দ্য থিওরি অফ প্রবাবিলিটি, যেটা ছবি থেকেই পরিষ্কার আর কি। মানে একটা গোটা, একটা পুরো একটা সেট এ, হ্যাঁ, সেটাকে আমি কার কম্বিনেশন হিসাবে লিখতে পারি? বি এর সঙ্গে কমন যেই পোর্শনটা এবং বি বারের সঙ্গে কমন যে পোর্শনটা, অফকোর্স মানে যদি কোনো একটা ইয়ের মধ্যে শুধুমাত্র এ আর বি এই দুটো ইভেন্টই ডিফাইন করা থাকে, তাহলে এ আর বি এর মধ্যে যে পোর্শনটা কমন, আর বি এর বাইরে এর সঙ্গে যে পোর্শনটা কমন, তাদের দুজনকে অ্যাড করলেই তো পুরো গোল এ সেটটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সুতরাং উই ক্যান রাইট এ, একে আমরা ভেঙে আর কি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বার। সুতরাং পি এ ইজ পি এ ইন্টারসেকশন বি প্লাস পি এ ইন্টারসেকশন বি বার, কেননা মানে ইউনিয়নের যে থিওরেম সেইটা অনুযায়ী ওনার থার্ড টার্মটা এখানে 0 হয়ে যাবে। এগুলো তো প্রবাবিলিটি থিওরি তোরা অনেকটাই পড়েছিস, ফলে এগুলো তোদের কাছে খুব একটা নতুন না। তাহলে এখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। দিস ইজ হোয়াট আই এম গেটিং। ওকে, আর ফাইনালি আমাকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে প্রবাবিলিটি এ গিভেন বি। তা প্রবাবিলিটি এ গিভেন বি, this is equal to a intersection b by probability b। আচ্ছা, এই ইন্টারসেকশন বিটা তো আমি পেয়ে গেছি 0.00282। আচ্ছা, পি বিটা জানি না, পি বিটা বার করতে হবে। এই ছবি থেকেই ব্যাপারটা বেশ পরিষ্কার বের করা যাবে, কেননা আমরা এটার সাইজ জানি এবং এটার সাইজও আমরা জানি, এই দুটোকে অ্যাড করে দিলেই আমরা প্রবাবিলিটি বি পাবো। তো probability b is 0.03988
প্লাস 0.00282। ওকে, এইটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই হচ্ছে তোর প্রবাবিলিটি এ গিভেন বি। ঠিক আছে, তো এটা অ্যান্সার হচ্ছে, এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার ইজ অ্যাপ্রক্সিমেটলি 6.6%। ঠিক আছে, তো দিস ইজ ইউর অ্যান্সার। আচ্ছা, এ গিভেন বিটা কি ছিল? পার্সন অফ টেস্ট পজিটিভ। হ্যাঁ, এইবার এইটা দেখ কত অদ্ভুত একটা জিনিস। এটা তো আমরা ঠিক আছে ক্যালকুলেশন করে ফেললাম, রেজাল্ট পেয়ে গেলাম, কিন্তু জিনিসটার মানেটা কি দাঁড়ালো সেইটা ভাব। একটা ডিজিজের ইনসিডেন্স রেট ছিল 0.3%, অর্থাৎ ফর 1000 পিপল, প্রতি 1000 জনে 3 জন এফেক্টেড হচ্ছিল, তাই তো? 3% গেট এফেক্টেড হয় সাধারণত, দেখা গেছে। আচ্ছা, এবার কি বলছে, ফলস নেগেটিভ রেট ছিল 6%। ফলস নেগেটিভ রেট মানে হচ্ছে টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে কিন্তু আসলে পার্সন ইজ এফেক্টেড, তার মানে এটা একটা ভুল। ঠিক আছে, এটা একটা এরার, এবং এরারটা হচ্ছে 6%। তো 6%কে আমরা কমই মনে করি, মানে কোনো কিছুর প্রবাবিলিটি যদি আমরা বলি এটা চান্সটা কত, এটা ঘটার সম্ভাবনা 6%, তাহলে সেটাকে আমরা সেই হিসেবে দেখতে গেলে পাত্তাই দিই না। আমরা 20%, 30% এগুলোকে আমরা খুব বড় ভ্যালু মনে করি, কিন্তু 6% এরারটা আর এমন কি। ঠিক আছে, মানে এরকমই আমরা ভাবি আর কি, আমাদের ধারণা, জেনারেলাইজ কনসেপ্ট এরকমই হয়ে আছে। 6% এরারটা এমন কোনো এরার নয়, যদিও এটা কিন্তু ভুল, মানে কারণ ওর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে কিন্তু আসলে কিন্তু লোকটা এফেক্টেড, এটা মনে রাখতে হবে। তাই ওকে, এরারের পরিমাণ 6%। আরেকটা কি আছে, ফলস পজিটিভ রেট, অর্থাৎ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বাট দিস ইজ ফলস, তার মানে পার্সন ইজ কি বলবো, নট এফেক্টেড, লোকটা সুস্থ তবুও সে পজিটিভ রিপোর্ট নিয়ে চলে এলো, সেটার সম্ভাবনা 4%। তো এটাও একটা এরার, কিন্তু স্টিল মানে 4% আর কি। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে 100টা, মানে এটার সেন্টেন্স করলে এটার মানে হচ্ছে যদি 100টা আনএফেক্টেড লোক টেস্টটা করায়, 100 unaffected people are taking the test, তাহলে 4টে লোক উইল টেস্ট পজিটিভ। এটার মানে হচ্ছে এটা 100টা সুস্থ লোকে টেস্ট করালে 4 জন পজিটিভ পাবে, আর উপরেরটার মানে হচ্ছে 100টা অসুস্থ লোকে টেস্ট করালে 6 জন নেগেটিভ পাবে। তো দুটোই এরার, কিন্তু 6% আর 4%, তো আমাদের কনসেপ্ট হচ্ছে যে ঠিক আছে, এটা এমন কোনো ভুল নয়, বা এটা নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কারণ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপারটা দেখ, এইটার উপর বেস করে আমি যখন এইটা বের করলাম, কি বের করলাম, probability A given B is 6.6%. What is probability A given B? কি ছিল এটা? এটা ছিল probability that একটা লোকের অলরেডি পজিটিভ রিপোর্ট এসেছে, সে ডাক্তারখানা থেকে চলে এসেছে পজিটিভ রিপোর্ট হাতে করে, কিন্তু ইজ হি রিয়েলি এফেক্টেড, তার কি সত্যি, সে কি সত্যিই অসুস্থ? ইজ হি রিয়েলি এফেক্টেড, সেটার সম্ভাবনা কত? কত এলো সম্ভাবনাটা? 6.6%। এটার মানেটা বুঝতে পারছিস? একটা লোক যার টেস্ট পজিটিভ এলো, তার সত্যি সত্যি এফেক্টেড হওয়ার সম্ভাবনা মাত্র 6%, মাত্র।
মানে 100টা লোক একটা জায়গায় যদি টেস্ট করায় এবং তাদের যদি পজিটিভ আসে, এই 100টা লোকের মধ্যে মাত্র 7টা লোক এমন থাকবে যারা রিয়েলি এফেক্টেড। বাকি 93 জন লোক কিন্তু অ্যাকচুয়ালি দে আর ওয়েল, দে আর নট এফেক্টেড। তাহলে বুঝতে পারছিস এই এরর গুলো কতটা কম হওয়া দরকার। মানে আমরা 6% বা 4% দেখে মনে হচ্ছে যে এই এরর গুলো মানে এমন কোনো এরর নয়, কিন্তু ওইটুকু এররের ভিত্তিতে এইটা কি সাংঘাতিক একটা ব্যাপার যে একটা লোক আমরা টেস্ট কেন করাই? টেস্টের রিপোর্টের উপর আবার 100% বিশ্বাস করি, অ্যাকচুয়ালি আমরা তাই করি। ঠিক আছে, টেস্ট পজিটিভ এলে তবেই তো ডাক্তার ওষুধ দিচ্ছে। যাদের টেস্ট পজিটিভ আসছে না তাদেরকে ডাক্তার ওষুধ দেয় না, রাইট? কিছু প্রিকশন মেনটেন করতে বলে। কিন্তু এখানে দেখ, এই এরারের এই পার্সেন্টের জন্যই আমি যখন এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করছি যে একটা লোকের রিপোর্ট পজিটিভ এসে গেছে, তাহলে সত্যি কি সে অসুস্থ? এইটার উত্তরটা হচ্ছে কি, যে সত্যি সত্যি তার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনলি 6%। অনলি 100টা লোক যদি পজিটিভ রিপোর্ট নিয়ে একটা ল্যাব থেকে বেরিয়ে আসে, তাদের মধ্যে 7টা এমন লোক থাকবে যারা সত্যিকারের অসুস্থ, বাকি 93টা লোক কিন্তু মোটেই অসুস্থ না। তো এরার ম্যাটার, এবং এরার গুলো আরো আরো কম হওয়া দরকার যাতে এই রিপোর্ট গুলো অ্যাকচুয়ালি ক্রেডিবল হয়। কাউকে যদি এই রিপোর্টটা বলা হয়, তাহলে এরপর থেকে তো লোকে আর টেস্টেড পজিটিভ হলে তারা আর সেটাকে বিশ্বাসই করবে না বা পাত্তাই দেবে না। জাস্ট সো দিস ইজ আ ম্যাটার অফ ক্রেডিবিলিটি। ওকে, ফর আ টেস্ট টু বি ক্রেডিবল সমস্ত এরার গুলো খুবই কম হওয়া দরকার। ঠিক আছে, এবং এই ব্যাপারটা এতটাই সারপ্রাইজিং, এটা অ্যাকচুয়ালি তোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে মনে হয় কয়েকজন আর কি ডাক্তারকে, মানে প্রথম যখন আর কি কন্ডিশনাল প্রবাবিলিটি বা টেস্ট ডিজাইন করা এই সমস্ত নিয়ে যখন প্রথম কাজকর্ম শুরু হয়েছিল, তখন এরকম একটা ক্যালকুলেশন সবাইকে করতে দেওয়া হয়েছিল। তো তখন সেখানে এই রিপোর্টটা থেকে সবাই এতটাই ঘাবড়ে গেছিল যে মানে কি টেস্টেড পজিটিভ, তার সত্যি অসুস্থ হওয়ার সম্ভাবনা এত কম, এটা দেখে লোকে এতটাই চমকে গেছিল যে তখন সবাই ভাবছিল যে থিওরির মধ্যে কোথাও হয়তো একটা গন্ডগোল আছে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ মোটেও কোনো গন্ডগোল নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই, এবং এরার গুলো আসলে 6 বা 4টা মোটেই কম নয়, আসলে এগুলো যথেষ্ট বেশি, এবং এরার খুব কম হওয়া দরকার। এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো মানে আরোই এগুলো কম হওয়া দরকার। এই কানেকশনে আমি তোদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই ফলস পজিটিভ ফলস নেগেটিভ এগুলো তো আমরা দেখলাম। এটা তো একটা অঙ্ক ছিল। নাও দিস ইজ রিয়েলিস্টিক ডেটা। ঠিক আছে, ফর কোভিড-19 সোয়াব টেস্ট, যে কোভিড-19 টেস্ট গুলো করায়। তো অ্যাকচুয়ালি কোভিড-19 টেস্ট কিট যেগুলো আছে সেগুলোর এই ধরনের এই ব্যাপারগুলো ফলস পজিটিভ রেট, ফলস নেগেটিভ রেট, এইগুলো সমস্ত স্টাডি করে যেটা কোভিড-19 টেস্ট কিটের যেটা রেট গুলো সেগুলো এখানে দেখানো হয়েছে। তো এখানে লক্ষ্য কর যে টেস্ট গুলো জেনারেলি যে টেস্ট গুলো আমরা নিচ্ছি, মানে আমি নিইনি এখনো, যারা যেটা নিচ্ছে আর কি লোকজন, সেখানে লক্ষ্য কর ফলস পজিটিভের রেট ইয়েটা কিন্তু খুব কম। ঠিক আছে, কিন্তু ফলস নেগেটিভের সম্ভাবনাটা কিন্তু যথেষ্টই ভালো। ঠিক আছে, তার মানে যেহেতু পজিটিভ রেজাল্টটা ফলস হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তার মানে কারোর যদি পজিটিভ আসে তাহলে সে শিওর থাকতে পারে যে তার মানে সত্যি কোভিড হয়েছে। হ্যাঁ, পজিটিভ ফলস হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু নেগেটিভটা ফলস হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্টই বেশি। তার মানে যার কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে, এই যে আমরা বলছি অনেক সময় যে সমস্ত সিমটম ম্যাচ করে যাচ্ছে, কিন্তু টেস্ট করতে গিয়ে দেখলাম নেগেটিভ, এগুলো সব ইচ্ছে করে করা হচ্ছে ইত্যাদি। হতেও পারে ইচ্ছে করে করা হচ্ছে, সেটা জানি না, কিন্তু ফ্রম আ স্ট্যাটিস্টিশিয়ানস পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু ফ্যাক্ট, যেটা টেস্ট কিটেরই একটা প্রবলেম। টেস্ট কিটটা যেভাবে ডিজাইন করা হয়েছে বা যেটা তার পেছনে যে সায়েন্সটা আছে, সেটার মানে রিয়ালিটি হচ্ছে এটাই যে ওরা পজিটিভ মেজার করার ক্ষেত্রে ওরা খুব এফিসিয়েন্ট, এবং সেখানে ফলস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ যার
মানে তার নেই কোভিড কিন্তু সে টেস্টেড পজিটিভ হয়ে চলে এলো, এই চান্স প্রায় নেই, খুব কম চান্স আছে। হ্যাঁ, এইটা কিন্তু অ্যাকচুয়ালি যারা সায়েন্সটা অতটা ভালো করে ভাবে না, তারা ভাবে যে মানে সায়েন্টিস্টরা ঢপ দিচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে যে এরার ফ্রি ইনস্ট্রুমেন্ট কখনোই তৈরি করা যায় না। এরার তো থাকবেই, সেটাকে কমানোর চেষ্টা করা যেতে পারে। এরার ফ্রি ইনস্ট্রুমেন্ট, পারফেক্ট ভ্যাকসিন এগুলো কখনোই হয় না। ভ্যাকসিন দেবে আর তারপরে কেউ আর জীবনেও অসুস্থ হবে না, এটা কোনোদিন সম্ভব না। সবকিছুরই একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। তবে ওটাকে কমানোর চেষ্টা করা যেতে পারে। সায়েন্স এগোচ্ছে মানে হচ্ছে এইগুলোকে আরো কমানোর চেষ্টা করছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফলস পজিটিভের চান্স খুবই কম, যদিও জিরো নয় বাট খুবই কম। তো ফলস নেগেটিভের চান্সটা, টেস্ট কিট গুলোই এমন যে ফলস নেগেটিভের চান্সটা যথেষ্ট বেশি। তার মানে কারুর এটা হতেই পারে যে তার কোভিডের সব সিমটম আছে, কিন্তু তবুও সে মানে কোভিড নেগেটিভ এলো আর কি তার রেজাল্টটা, কারণ এটা টেস্ট কিটেরই এটা একটা প্রপার্টি। অ্যাপার্ট ফ্রম আর কি আদার ইস্যুস, আর যা ঘটনা হতে পারে এর পেছনে সেটা বাদ দিয়েও মানে দিস ইজ দ্য রিয়েলিটি অফ কোভিড-19 সোয়াব টেস্ট। হুম, ঠিক আছে। বেশ, এইগুলো সব গেল। এবারে তোরা ফলস পজিটিভ ফলস নেগেটিভ অনেকগুলোই প্রবলেম আছে, ওই প্রবলেম সেটটা এবারে করিস, এবার সবগুলোই আর কি খাপে খাপ এসে যাবে, সবগুলোই ঠিকঠাক। আচ্ছা, এইবার একটা জুয়া খেলার অঙ্ক, প্রবলেম 2। ব্যাগ contains 3 gold marbles, 6 silver marbles, এটাও ওই প্রবলেম সেটেই আছে, and 28 black marbles। ভালো কথা। এইবার তোর কোনো বন্ধু তোকে এসে বললো চল এটার উপরে আমরা একটা জুয়া খেলি, কিরকম? Someone offered a game, সেটা হচ্ছে যে তুই মানে খেলার নিয়ম হচ্ছে যে এখান থেকে তুই র্যান্ডামলি যে কোনো একটা মার্বেল তুলবি। এবার এই মার্বেলটা ইফ ইট ইজ গোল্ড, so draw one marble randomly. Now if it is gold, then you win, তখন বন্ধু তোকে 3 টাকা দেবে। Now if it is silver, তখন তোর বন্ধু তোকে দেবে 2 টাকা। কিন্তু if it is black, তুই তোর বন্ধুকে দিবি 1 টাকা। এইবার প্রশ্ন হলো, শুড ইউ প্লে দ্য গেম? তোর কি এই এই রুলে গেমটা খেলতে কি রাজি হওয়া উচিত? দেখ, ভালোই, অফারটা খুব খারাপও নয়। মানে একজন সাধারণ লোক হিসেবে আমি যদি দেখি যে সোনার বলটা তুলতে পারলে, দেখ 3টে সোনার মার্বেল আছে, আচ্ছা বল নয় মার্বেল, 6টা সিলভার মার্বেল আছে। তো গোল্ড মার্বেল তুললে কিন্তু তুই 3 টাকা পাবি, এবং সিলভার মার্বেল তুললে তুই 2 টাকা পাবি। এবার ব্ল্যাক মার্বেল 28টা আছে, এটাও একটা সমস্যা, কিন্তু ব্ল্যাক মার্বেল তুললে তোকে 1 টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, আর এখানে তো 3 টাকা 2 টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তো গেমটা কি তোর খেলা উচিত কি উচিত না? এবারে বলতো, এরকম কোনো বন্ধু অফার দিলে তোর এই গেমটা খেলবি কি খেলবি না? মানে আগে তোরা কি করবি সেটা শুনে নি।
এখন এখন একবার ডিসাইড করবি, তারপর প্রবাবিলিটি শেখার পরে আরেকবার ডিসাইড করবি। এবার কেউ কোনো ক্যালকুলেশন করেও বলতে পারিস চাইলে। কেউ কি ক্যালকুলেশন করে বলবি? তাহলে আমি মানে আরেকটু ওয়েট করবো তাহলে। কিরে, এত ভাবলে তো হবে না, বন্ধু এতক্ষণ ওয়েট করবে নাকি? বাবা, সব সাইলেন্ট। আমার কথা কি শোনা যাচ্ছে আদৌ? না প্রচন্ড বৃষ্টি হচ্ছে? হ্যাঁ রে, আমার কথা কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ও আচ্ছা, শোনা যাচ্ছে। ও তাহলে খেলবি কি খেলবি না আনডিসাইডেড? আচ্ছা বেশ, বুঝলাম। হ্যাঁ, এত মুখে কুলু পেটে থাকলে তো খুব সমস্যা। কিছুই কি মনে হচ্ছে না? এরকম তো অ্যান্সার দেওয়ার সময় তো এরকম তো কেউ মাথা দিব্যি দেয়নি যে কারেক্ট অ্যান্সারই দিতে হবে। কিছু তো একটা মনে হয় মানুষের, সেটাই বলতে পারিস। মনে হচ্ছে যে খেলা উচিত হবে না। খেলা উচিত হবে না? না। আচ্ছা, এটা কে বললি, শুভম? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। শুভম মনে করছে না খেললেই ভালো হবে, অর্পিতাও মনে হচ্ছে না খেললেই ভালো হবে। বাকিরাও মোটামুটি নায়ের দলে নাকি? না কেউ কি খেলতে চায়, এরকম কেউ কি আছে? একটা আনমিউট করলো। ওই 28টা ব্ল্যাক মার্বেল, ওটাই একটা চিন্তার বিষয় আর কি। তো রাফলি দেখ, আমরা মনে মনে কিন্তু অলরেডি একটা প্রবাবিলিস্টিক চিন্তা ভাবনা অলরেডি করছি। মানে এটাই যদি উল্টোটা মানে একটু অন্যরকম হয়ে যেত, ধর জাস্ট উল্টো, মানে গোল্ড মার্বেল যদি 28টা হয়ে যেত আর সিলভার 6টাই থাকলো আর ব্ল্যাক হয়ে যেত 3টে, তাহলে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ে খেলতে চলে আসতাম। কারণ 28টা গোল্ড মার্বেল মানে আমার জেতার চান্সটা খুবই বেড়ে যাচ্ছে। তার মানে আমরা নোয়িংলি বা আননোয়িংলি, জেনে বা না জেনে, আমরা অলরেডি ফ্রম ইনটুইশন কিছু কিছু প্রবাবিলিটি কনসেপ্ট অলরেডি ইউজ করি। সেগুলোকেই আমরা আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে এখন শিখছি। তো আমি খেলবো কি খেলবো না, এটা অ্যাকচুয়ালি আমি তখনই খেলবো যদি আমি এক্সপেক্ট করি, ইফ আই এক্সপেক্ট টু উইন লার্জ অ্যামাউন্ট অফ মানি, বা লার্জ না হলেও অ্যাটলিস্ট 1 টাকা 2 টাকা, মানে অ্যাটলিস্ট যাতে আমি জিতি, মানে যাতে হেরে না যাই। ঠিক আছে, লার্জ না হলেও চলবে। হ্যাঁ, তো এই যে আমার কত টাকা আমি জেতার আশা করতে পারি এই গেমটা থেকে, সেইটা মানে ম্যাথমেটিক্যালি বের করার প্রসেসটাই হচ্ছে দ্য থিওরি অফ
র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম কি, এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা অলরেডি করে ফেলেছি। র্যান্ডম ইজ সামথিং দ্যাট ক্যানট বি প্রেডিক্টেড বিফোর হ্যান্ড। যেই জিনিসটার ফলাফল বা যেই কাজের বা যেটাই হোক, যেটার ফলাফল সম্পূর্ণরূপে আনপ্রেডিক্টেবল, সেটাকেই বলা হয় র্যান্ডম। তো র্যান্ডম ভেরিয়েবল এটার মানেটা কি, অ্যাকচুয়ালি এই যে যে কোনো একটা ট্রায়াল, যেমন এটা একটা ব্যাগে 3টে গোল্ড, 6টা সিলভার, 28টা ব্ল্যাক মার্বেল আছে, আমি একটা মার্বেল চোখ বন্ধ করে ড্র করছি। ওকে, আই এম পিকিং ইট আপ র্যান্ডমলি। এই যে একটা ঘটনা, এটা একটা র্যান্ডম ইনসিডেন্ট বা র্যান্ডম ট্রায়াল বলতে পারি। আমি একটা কাজ করছি, র্যান্ডমলি করছি, র্যান্ডম ট্রায়াল। এখানে র্যান্ডম ট্রায়াল বা র্যান্ডম ইভেন্ট, তো ইভেন্ট গুলো কি কি হতে পারে? একটা হচ্ছে I am drawing a gold marble, I am drawing a silver marble, I am drawing a black marble. Okay, গোল্ড মার্বেল ড্র করার প্রবাবিলিটি হচ্ছে তোর 3-এর 28, 29, 33, 36, 6 হচ্ছে 37, গোল্ড মার্বেল ড্র করার প্রবাবিলিটি হচ্ছে 3-এর 37, সিলভার মার্বেল ড্র করার প্রবাবিলিটি 6-এর 37, ব্ল্যাক মার্বেল ড্র করার প্রবাবিলিটি হচ্ছে 28-এর 37। এরপর আমি প্রত্যেকটা ইভেন্টের সাথে একটা করে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো। এই অঙ্কটা সেভাবেই সাজানো আছে। সেটা কি ভেরিয়েবল না, মানি আই উইন। কেননা এই ড্র করার খেলাটাকে একটা জুয়াতে পরিণত করা হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় বা ভালো ভাষায়, প্রত্যেক এই যে একটা ট্রায়াল, একটা বল ড্র করা হচ্ছে, তার যে ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টকে এখানে কোয়ান্টিফাই করা হয়েছে। ওকে, I have quantified the event. আগে শুধু বল ড্র করছিলাম, এখন তার সঙ্গে আমি একটা সংখ্যা অ্যাড করে দিয়েছি। এখন যেহেতু এই ট্রায়াল গুলো সব র্যান্ডম ছিল, তাদের রেজাল্ট গুলো যেহেতু র্যান্ডম, সুতরাং তাদের সঙ্গে এই যে কোয়ান্টিফাই করার জন্য তাদের সঙ্গে যে ভেরিয়েবলটা অ্যাসাইন করা হয়েছে, দেয়ার বাই দ্য ভেরিয়েবল ইজ অলসো আ র্যান্ডম। তাহলে হোয়াট ইজ আ র্যান্ডম ভেরিয়েবল? যে কোনো র্যান্ডম ট্রায়ালের যে রেজাল্ট গুলো থাকে বা যে ইভেন্ট গুলো থাকে, তার সঙ্গে যে ভেরিয়েবলকে অ্যাটাচ করা হয়, সেগুলোকেই বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এই কানেকশনে দু একটা টার্ম ইউজফুল, বেশিরভাগই আগে বলেছি। স্যাম্পল স্পেসটা আগে বলেছি কিনা আমার ঠিক মনে নেই। স্যাম্পল স্পেস মানে হচ্ছে যে কোনো একটা ট্রায়াল থেকে যা রেজাল্ট পাওয়া যায়, সেই সমস্ত রেজাল্টের যে সেট, সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। যেমন এখানে এইটা হচ্ছে স্যাম্পল স্পেস, গোল্ড বল, সিলভার বল, ব্ল্যাক বল। স্যাম্পল স্পেস ধরনের হতে পারে ইউনিফর্ম, নন ইউনিফর্ম। যদি স্যাম্পল স্পেসের অন্তর্গত প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি সেম হয়, তাহলে সেটাকে বলে ইউনিফর্ম স্যাম্পল স্পেস। উদাহরণ হচ্ছে টসিং আ কয়েন। একটা কয়েন টস করলে হেড পড়তে পারে, তার প্রবাবিলিটি হাফ, টেল পড়তে পারে, তার প্রবাবিলিটিও হাফ। সো দ্যাট ইজ ইউনিফর্ম স্যাম্পল স্পেস। নন ইউনিফর্ম মানে কি, স্যাম্পল স্পেসের মধ্যে যা যা ইভেন্ট আছে তাদের প্রবাবিলিটি যদি আলাদা আলাদা হয়। উদাহরণ হচ্ছে এটা, গোল্ডের প্রবাবিলিটি 3-এর 37, সিলভারের 6-এর 37, ব্ল্যাকের 28-এর 37। So this is an example of non-uniform sample space. ওকে, যাই হোক,
আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে যে আমি র্যান্ডম ভেরিয়েবল একটা অ্যাসাইন করেছি, সেটার ভ্যালু যদি গোল্ড তুলি। আচ্ছা, ভেরিয়েবলটা কি, আমি যা টাকা জিতছি সেইটা হচ্ছে আমার ভেরিয়েবলটা কিন্তু। তাহলে গোল্ড মার্বেল তুললে আমি 3 টাকা পাই, সুতরাং +3। সিলভার মার্বেল তুললে আমি 2 টাকা পাই, সুতরাং +2। ব্ল্যাক মার্বেল তুললে আমি 1 টাকা লুজ করি, সুতরাং -1। Therefore, this is a very beautiful table. গোল্ড মার্বেল তোলার চান্স 3/37, corresponding random variable 3. So here actually we are getting a certain probability distribution x px. x এর ভ্যালু +3, +2, -1। +3 probability 3/37, +2 probability 6/37, -1 এর probability 28/37। তাহলে what is the expected amount of money I win? কত টাকা জেতার আশা আমি এখানে করতে পারি? এই আমি না ক্লাসে আছি, ক্লাসে করে ফোন করছি, ঠিক আছে? কত টাকা জেতার আশা আমি এখানে করতে পারি? অ্যাকচুয়ালি জেতার আশা মানে আমি এখানে টাকার ভ্যালুগুলো লিখে রেখেছি, তাদের সম্ভাবনাগুলো লিখে রেখেছি। সুতরাং আমি যদি এবং ফট করে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি চট করে আমার টেন্ডেন্সি কি হবে, টু ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স, তাই না? কারণ এটা পাওয়ার চান্স এত, ওটা পাওয়ার চান্স এত, এবং এটার চান্স এত। তাহলে গড়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটাই আমার চট করে মাথায় আসে ইনটুইটিভলি। তো ইনটুইশন থেকেই থিওরিটা গ্রো করেছে। So what is the expected amount of money I win? That is, what is the expectation value of x? From definition of expectation value of x is sum over x dx, এইটা। এবং probability definition আমি যদি দেখি, তাহলে এটা অ্যাকচুয়ালি নাথিং বাট ওয়েটেড অ্যাভারেজ। কেননা probability definition হচ্ছে nx/n, সুতরাং nx into x divided by n, অর্থাৎ 1/n sum over x nx into x। এটা কিসের ডেফিনেশন? এই জিনিসটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। পড়েছিস তোরা? ওয়েটেড অ্যাভারেজ অফ এক্স এটা, ঠিক আছে? So this is the mathematical definition of expectation value of x. তাহলে এবার expectation value of x আমরা এখন বার করব। expectation value of x কত হচ্ছে একটু বের করতো, ভ্যালুটা কত হচ্ছে? 3 × 3/37 প্লাস 2 × 6/37 মাইনাস 28/37। ফাইন্ড আউট দ্য ভ্যালু। কত হচ্ছে দেখ।
ম্যাম বলবো? হ্যাঁ বলো। তো -7/37। মাইনাস -7/37। 7/37। ওকে, আর কেউ বের করেছিস? হ্যাঁ ম্যাম, ওটাই হয়েছে, -7/37। ওটাই এসছে। ওকে ওকে, গুড। তাহলে যাক, তাহলে ভালোই হয়েছে, তাহলে তো হেরে যাওয়ার সম্ভাবনাটা ভালোই ছিল। খুব বেশিও নয়, 7/37 মানে কিন্তু খুব বেশিও নয় প্রবাবিলিটিটা। বাট যাই হোক, তোরা দেখেই প্রথমে যেটা ভেবেছিলি খেলবো না, এটা ঠিকই ভেবেছিলি। কিন্তু ভেবে দেখ যে এটা যদি 28-এর বদলে 20 থাকতো, তখন তলাটাও চেঞ্জ হয়ে যেত। যাই হোক, হোয়াট এভার। তো মোট কথা হচ্ছে যে এটা যদি আমরা -7/37-এর বদলে জাস্ট 1/37 পেতাম, তাহলে কিন্তু মানে আমি আমি তাও আর কি খেলার কথাটা একটু ভাবলেও ভাবতে পারতাম। কিন্তু এখানে মাইনাস আছে মানে আমার হেরে যাওয়ার চান্স আছে, কম হলেও হেরে যাওয়ার একটা নন জিরো প্রবাবিলিটি আছে। সুতরাং ম্যাথমেটিক্যালিও আমি আরো শিওর হয়ে গেলাম যে আমার মোটেই এটা খেলা উচিত না। এবার তুই তোর বন্ধুর সঙ্গে আর্গুও করতে পারিস, 3টাকে কেন, তুই এই 3টাকে বাড়িয়ে 10 কর, তাহলে আমি ভেবে দেখবো। ঠিক আছে, আইদার তুই এটা বলতে পারিস, তাহলে তোর এক্সপেকটেশন ভ্যালুটা বাড়বে। আর না হলে তুই এটাও বলতে পারিস যে ব্ল্যাক মার্বেলের সংখ্যাটা যদি 28 থেকে কমিয়ে সাপোজ অ্যাটলিস্ট 20 করা হয়, আর গোল্ডসটাকে যদি বাড়িয়ে 11 করে দেওয়া হয়, তাহলেও আমি ভেবে দেখতে পারি। এবং ইন দ্য মিন টাইম তুই তোর এবার তোকে যদি বন্ধুরা জিজ্ঞেস করেছে তাহলে কোনটা করব বল, মানে এটাকে যেমন আছে তেমন রেখে এটাকে বাড়িয়ে দেবো, নাকি এটাকে 3 টাকাই রাখবো আর এইটাকে অল্টার করব, তখন তুই তোর এক্সপেকটেশন ভ্যালুটা তুই ক্যালকুলেট করবি, করে যেটাতে তোর মনে হবে যে না এটাতেই বেশি ভালো এক্সপেকটেশন ভ্যালু পাচ্ছি আমি, তখন তুই ওকে সেইটা করতে বলবি। এই জায়গাগুলোতে, এবং যারা অ্যাকচুয়ালি তোর ক্যাসিনো প্লেয়ার হয় খুব নাম করা, তাদের কিন্তু মানে প্রবাবিলিটি থিওরিটা তাদের প্রচন্ড ভালোভাবে জানা থাকে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তোরা তো অলমোস্ট সকলেই খেলা দেখিস। তো সেকেন্ড প্রবলেম, থার্ড প্রবলেমটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নয়, কিন্তু জাস্ট আর কি বলছি কথা কথা। এই যে ব্যাটিং অর্ডার ঠিক হয় বা টিম সিলেকশন হয়, সবসময় দেখবি টিম সিলেকশন বা ব্যাটিং অর্ডার যখনই কেউ একজন মাঠে নামে, তখন টিভিতে সবসময়ই তার পাস্ট স্ট্যাটিস্টিক্স দেখায়, যে কোনো প্লেয়ার। এবং সেটা দু ধরনের স্ট্যাটিস্টিক্স দেখায়, এক হচ্ছে কি রিসেন্ট ফর্ম, লাস্ট 10টা ম্যাচে সে কি করেছে বা লাস্ট 15টা ম্যাচে সে কি করেছে। আরেকটা হচ্ছে রিসেন্ট ফর্ম এগেনস্ট দ্যাট পার্টিকুলার টিম। কারণ অবভিয়াসলি বাংলাদেশের এগেনস্টে পারফর্ম করা যা, সেটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেটা নয়, বা আরো একটা মানে এক একটা টিমের ব্যাপারটা এক এক রকম, রাইট? তো এই যে পাস্ট স্ট্যাটিস্টিক্স, এটা কিছুই না, এখান থেকে আমরা নানান রকমের প্রবাবিলিটি পাই। প্রবাবিলিটি দ্যাট হি উইল হিট আ 6, probability that he will hit a 4, probability of getting out, একজন কতটা তাড়াতাড়ি আউট হয়। ঠিক আছে, তো এইগুলোকে দেখে, এবং খেলার ধরনও অনেক রকমের হয়, কেউ অ্যাগ্রেসিভ খেলে, অ্যাগ্রেসিভ খেললে এই প্রবাবিলিটি গুলো বেশি হবে, তাই তো 6 বা 4-এর প্রবাবিলিটি। কেউ ডিফেন্সিভ খেলে, ডিফেন্সিভ যে খেলে তার জন্য probability of getting out it will be very low for a defensive player, and for an aggressive player probability of getting out will be high, কিন্তু তার সঙ্গে এটাও হাই হবে। আর যে ডিফেন্সিভ প্লেয়ার তার 6-4 ইত্যাদি প্রবাবিলিটি কম হবে, কিন্তু কিন্তু আউট হয়ে যাওয়ার প্রবাবিলিটিটাও তার ক্ষেত্রে কম হবে। তো এই সমস্ত কিছুর একটা প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করেই এই যে কোচেরা, এগুলো একটা প্রোগ্রাম থাকে, প্রোগ্রামিং থাকে, সেটার উপর বেস করে তারা, এখন সবকিছুই যেহেতু কম্পিউটারাইজড হয়ে গেছে, ডিজিটাল টেকনোলজি এখন খুবই ইউজ হয়,
তো টিম সিলেকশন বা ব্যাটিং অর্ডার চেঞ্জ করা, এই সমস্ত করে টোরে সবকিছু অপটিমাইজ করে, এবং অনেক সময় টার্গেটের উপরেও ডিপেন্ড করে কত টার্গেট আছে, রান স্কোর টার্গেট, সেগুলো ঠিক করেই এই পুরো ব্যাপারটা করা হয়। তো এগুলো নিয়ে মানে তোরা যদি আরেকটু শিখে যাস, আর যদি তোরা প্রোগ্রামিংটা ভালো করে শিখিস, যেটা এসডি স্যার করাচ্ছেন তোদের পাইথন, তখন আমরা পরে মানে পাইথনটা ঠিক মতো শেখা হলে আমরা একটা প্রোগ্রামিং বেসড একটা গেম তৈরি করতে পারি, যেখানে যে প্লেয়ার সে ধর তোকে 5টা প্লেয়ার দিয়ে দেওয়া হলো এবং তাদের প্রত্যেকের প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স তোকে দিয়ে দেওয়া হলো। সেই প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স দেখে তুই টিম সাজাবি এবং কিরকম ভাবে টিমটা সাজালে তুই কিছু একটা টার্গেট 150 কোন একটা টিমের এগেন্সে সেইটা তুই অ্যাচিভ করতে পারবি, কিরকম ব্যাটিং অর্ডার হলে সেটা পসিবল হবে, এইরকম কিছু একটা গেম একটা আমরা করতে পারি আর কি। সেটা ডিপেন্ড করছে, সেটা তোরা পাইথনটা কত ভালোভাবে শিখছিস তার উপর ডিপেন্ড করছে। আর যেহেতু পাইথনের কথা বললাম, সঙ্গে এটাও বলি যে পাইথন কিন্তু ভবিষ্যতের জন্য মহা ইম্পর্টেন্ট। এখন পাইথন সবকিছুকে রিপ্লেস করে দিচ্ছে। এখন প্রচুর বেশিরভাগ জায়গায় মেশিন লার্নিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেশিরভাগ জায়গায় পাইথন ব্যাপকভাবে ইউজ হচ্ছে, সুতরাং পাইথনটা প্রচন্ড মন দিয়ে শিখবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 4। Find the expected number of hits find the number of hits when n coins are tossed. nটা কয়েন টস করব আমি, কতগুলো হেড পেতে পারি এক্সপেক্ট করছি। র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিফাইন করছি আমি কি, নাম্বার অফ হেডস obtained for one coin. nটা কয়েন তো টস করা হচ্ছে, তো একটা কয়েন টস করার ফলে আমি কতগুলো হেড পাচ্ছি সেটা আমি একটা র্যান্ডম ভেরিয়েবল চুজ করলাম। এর দুটোই ভ্যালু হতে পারে, একটা কয়েন টস করলে আমি একটা হেড পেতে পারি কিংবা একটাও হেড না পেতে পারি, তাহলে এক্স ইজ আইদার 1 or 0। ঠিক আছে, তাহলে র্যান্ডম ভেরিয়েবলের দুটো ভ্যালু, x1 equal to 1, x2 equal to 0। এবার প্রবাবিলিটি কত, এক মানে হেড পাওয়ার প্রবাবিলিটি আর কি, হাফ। এবং এরকম ভাবে কেন লিখতে যাচ্ছি আমি, হেড পাওয়ার প্রবাবিলিটি হাফ এবং হেড না পাওয়ার প্রবাবিলিটি অর্থাৎ টেল পাওয়ার প্রবাবিলিটি দ্যাট ইজ অলসো হাফ। সুতরাং আমাদের যে টেবিলটা থাকে x 1 0 হাফ হাফ। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স অর্থাৎ expected number of hits in tossing one coin। একটা কয়েন যদি টস করি তাহলে আমি কতগুলো হেড পাবো বলে এক্সপেক্ট করতে পারি, সেটা কি সাম ওভার এক্স পি এক্স। সো 1 into half plus 0 into half
ইকুয়াল টু হাফ। এটা মানে এই প্রবলেমটা এতটাই সহজ যে ব্যাপারটা ইনটুইটিভ। এবার তোরা ভাবছিস যে আমি এত কষ্ট করে আবার এই রেজাল্টটা কেন আনছি। একটা ইজি প্রবলেম দিয়ে দেখাচ্ছি যে হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে একটা কয়েন টস করে আমি কতগুলো হেড পাবো বলে এক্সপেক্ট করতে পারি? 0.5টা হেড। এবার এখানে কি বলছে? এনটা কয়েন টস করতে বলছে। সো দ্যাট মিনস এবার আমি যদি এইভাবে আমার র্যান্ডম ভেরিয়েবল গুলো ডিফাইন করি যে x1 হচ্ছে নাম্বার অফ হেডস ইন টসিং ফার্স্ট কয়েন, x2 number of heads in tossing second coin ইত্যাদি। তাহলে expected number of heads in n coins, সেটা তাহলে কি হবে? expectation value of x1 plus x2 plus up to xn, রাইট? তাহলে তার মানে এটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পোজিট ইভেন্টস, একাধিক ইভেন্টের এক্সপেকটেশন ভ্যালু। আগের অঙ্কটায় আমরা একটাই র্যান্ডম ভেরিয়েবল ছিল, তার এক্সপেকটেশন ভ্যালু বার করেছিলাম। এখানে একাধিক র্যান্ডম ভেরিয়েবল, কেননা প্রত্যেকটা কয়েন টসের জন্য নাম্বার অফ হেডস সেটা আলাদা আলাদা র্যান্ডম ভেরিয়েবল। তো কম্পোজিট ইভেন্টস, সো বেসিক্যালি দিস কামস ডাউন টু দিস যে এক্সপেকটেশন অফ x1 প্লাস x2 এটা কত হয় এবং এক্সপেকটেশন অফ xy এইটা কত হয়। ওকে, তো যেটা হয় থিওরেম 1, expectation x plus y is equal to expectation x plus expectation y। এটা থিওরেম 1 and থিওরেম 2 হচ্ছে expectation x into y is equal to expectation x into expectation y if the random variables are independent of each other। ওকে, এবার যেটা আমি হোম টাস্ক দেবো সেটা হচ্ছে যে এই দুটো রেজাল্টকে প্রুভ বোথ অফ দেম। এটা চেষ্টা কর, না হলে পরে বলবি, বলে দেবো। ঠিক আছে, হিন্ট দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এগুলো হচ্ছে সবই কম্পাউন্ড ইভেন্টস, মোর দ্যান ওয়ান ইভেন্ট আর কি। সুতরাং এখানে তোকে অঙ্কগুলো করতে হবে বাই কনসিডারিং কম্পাউন্ড প্রবাবিলিটি। ঠিক আছে, কম্পাউন্ড প্রবাবিলিটি কিরকম? অর্থাৎ ডিফাইন পিআইজে, অর্থাৎ প্রবাবিলিটি দ্যাট এক্স এর ভ্যালু xi এবং y এর ভ্যালু yj, তার প্রবাবিলিটি হচ্ছে পিআইজে। ঠিক আছে, এইবার একটু নিজেরা ভেবেচিন্তে তাহলে এক্সপেকটেশন x প্লাস ওয়াই সেটাকে কিভাবে লিখবি? যেভাবে এক্সপেকটেশন এক্স লিখেছিলি সেভাবেই কিভাবে এটাকে লিখবি, তারপর কিভাবে এটাকে ভাঙবি এবং ভেঙে এটাকে প্রুভ করবি এবং এটা প্রুভ করবি,
সেইটা একটু নিজেরা ভেবে করবি। আর আরেকটা জিনিসও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই এক্স ওয়াই এর ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু এখানে র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার ধরে নিয়েছি, এখানে যেমন সে সমস্ত ধরার কোনো দরকার নেই। মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট হোয়াট এভার ইট ইজ, এই রেজাল্ট ইজ ট্রু ফর অল। কিন্তু এটার ক্ষেত্রে তো ইন্ডিপেন্ডেন্ট না হলে পরে এই রেজাল্টটা হবে না। তো এটার ক্ষেত্রে কম্পাউন্ড প্রবাবিলিটি পিআই জে, কিন্তু যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট, সো দিস ইজ ইকুয়াল টু পিআই ইন্টু কিউজে। মানে এক্স আই এর যেটা প্রবাবিলিটি, ওয়াই এর যেটা প্রবাবিলিটি, তাদের মানে কম্পাউন্ড প্রবাবিলিটিটা হচ্ছে তাদের প্রোডাক্ট। ঠিক আছে, এবার এই অবধি বলে দিলাম, এবার এর উপর বেস করেই তোরা প্রুফটা করতে পারবি। প্রবলেম 4 ছিল। আর প্রবলেম এবার 3টে প্রবলেম বলছি, সেগুলো আবার আরো একটা ধরনের প্রবলেম আর কি, যেগুলো আমরা আমাদের রিয়েল লাইফে বিভিন্ন সিচুয়েশনে এই ধরনের ঘটনা ফেস করি। মানে আমরা ফেস নাও করতে পারি, কিন্তু যারা মানে যেমন ক্রিকেট ম্যাচে যারা টিম স্ট্র্যাটেজি ঠিক করে, তারা এই ধরনের প্রবাবিলিটি হ্যান্ডেল করে। যারা জুয়া খেলে তারা করে, যারা ওয়েদার ফোরকাস্ট করে তারা এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করে, যারা ট্রাফিক সেফটি কন্ট্রোল করে তারা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইস্যু গুলোর সাথে ডিল করে। এরকম 3টে সিচুয়েশন বলছি বা 3টে প্রবলেম। প্রথমটা হচ্ছে ইফ the probability that a man aged 60 will live up to 70 is sorry 0.65. What is the probability what is the probability that 8 out of 10 men now aged 60 will live up to 70? 60 বছর বয়সী লোকেদের 70 বছর পর্যন্ত বেঁচে থাকার প্রবাবিলিটি 0.65। এটা সেন্সাস হয় না, 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, সেখানকার ডেটা থেকে এগুলো সহজেই বার করা যাবে। এটা কোনো ব্যাপারই নয় কতগুলো লোক 60 বছর বয়সী, কতগুলো লোক 70 বছর কমপ্লিট করেছে, সেটাকে টোটাল পপুলেশন, টোটাল পুরুষের সংখ্যা দিয়ে ভাগ করলেই এই 0.65 এই ভ্যালুটা বেরিয়ে আসবে। নাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, এর উপর বেস করে বার করতে বলছে যে 8 আউট অফ মানে তোর হাতে বা তোর পরিচিত 10 জন লোক আছে যাদের বয়স এখন 60, তাদের 70 অব্দি বেঁচে থাকার সম্ভাবনাটা কত? আচ্ছা, এই ধরনের জিনিসপত্র কাদের কাজে লাগে বলে মনে হয়? কারোর কোনো আইডিয়া আছে? মানে কাদের কাজে লাগে, মানে এইরকম প্রবাবিলিটি নিয়ে কারা হ্যান্ডেল করে? যেমন ব্যাটিং অর্ডার ঠিক করে, মানে ব্যাটিং অর্ডার সংক্রান্ত প্রবাবিলিটি থিওরি গুলো টিমের কোচেদের কাজে লাগবে। সেরকম এই যে কে কত বছর বাঁচবে বা বাঁচবে না, এই সমস্ত ক্যালকুলেশন কাদের করার দরকার পড়বে, তা কারা করে এগুলো, কাদের লাগে কাজে? ম্যাম ইন্স্যুরেন্স লোকদেরকে লাগবে। ভেরি গুড। ইন্স্যুরেন্স আছে, আর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম যেগুলো হয় সেগুলো।
আর ওরা তো তার তো ব্যবসা লাটে উঠবে, একটা মিনিমাম ক্যালকুলেশন যদি না করে তাহলে তো দেখবে যে সব পয়সাই ওদের এমনিতেই বেরিয়ে যাচ্ছে, প্রিমিয়াম যা পাচ্ছে তার থেকে বেশি পয়সা ওদের এমনি ট্রিটমেন্টে খরচ হচ্ছে। তো ওরা এই যে সব পলিসি গুলো করে যে এত বছর, 70 বছর হলে এত প্রিমিয়াম, 80 হলে এত প্রিমিয়াম, বা কম বয়সীদের একরকম প্রিমিয়াম, এগুলো প্রতিটা জিনিসই কিন্তু প্রচন্ড ডিটেইলড একটা প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন। নেক্সট প্রবলেম। ভেরি গুড। এটা কে বললি? ম্যাম আমি শুভম জানা। ও শুভম, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে দ্য নাম্বার অফ particles emitted each minute by a radioactive source is recorded for a period of 10 hours. A total of 1800 counts is registered. ভালো কথা। During how many one-minute intervals should we expect to observe no particles, exactly one particles, etc. Exactly one particle. আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি তোদের এইচএসে ছিল যেটা বাদ ছিল, ওটা কি তারপরে একটুখানি পড়ানো হয়েছে, মানে কেউ কি পড়িয়েছে ওটা? তোরা কি জানিস তেজস্ক্রিয় বস্তু ব্যাপারটা? মোটামুটি একটুখানি জানলেই হবে। জানিস কিনা একটু বলতো। ম্যাম জানা আছে। আচ্ছা, মানে বেশি না জানলেও চলবে, মোটামুটি জাস্ট ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাটমের মধ্যে ইয়ে থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, প্রোটন নিউট্রন ইলেকট্রন। ইলেকট্রন তো নিউট্রালাইজ করার জন্য, সেটা বাদ দে। কিন্তু ওই যে প্রোটন আর নিউট্রনের যেটা কম্বিনেশন থাকে, তো সেটার একটা সেটা তো একটা বাইন্ডিং ফোর্স আছে, কারণ ওইটুকুন একটা ছোট্ট জায়গার মধ্যে সমস্ত সবাই সবার ঘাড়ের উপর থাকে। তো সেটা একটা সংখ্যার একটা ব্যাপার থাকে যে কতগুলো প্রোটন থাকলে বা তার সঙ্গে কতগুলো নিউট্রন থাকলে ব্যাপারটা রেশিওটা কেমন হলে সেই অ্যাটমটা বা সেই নিউক্লিয়াসটা স্টেবল হবে। অ্যাটম বলতে নিউক্লিয়াস, কারণ বাইরের ইলেকট্রন গুলো তো ঠিক আছে, নিউক্লিয়াস থাকলে ইলেকট্রন ঘুরবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মেন হচ্ছে অ্যাটমিক স্টেবিলিটি, বলতে মেন হচ্ছে নিউক্লিয়াসের স্টেবিলিটি। অ্যাটমটা ভেঙে যাবে মানে নিউক্লিয়াসটা কি ভেঙে যাবে নাকি থাকবে? তো সেই অনুযায়ী দেখা যায় যে একটু বেশির দিকে ইউরেনিয়াম, থোরিয়াম, আরো ওই ওই দিকের যতগুলো আছে 90, 92, 94, এই সমস্ত যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো স্টেবল নয়, ওরা অটোমেটিক্যালি ভাঙতে থাকে। ঠিক আছে, ভেঙে ভেঙে ওরা আরো কম জেড ওলা পরমাণুতে পরিণত হয়। ওদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ, নিজে নিজেই ভাঙে, বাইরে থেকে কেউ কিছু করে না। তো ওরা ওই যে ভাঙে এবং কিছু পার্টিকেল এমিট করে, ঠিক আছে, মেন কথা। তো এখানে আমার কাছে রেডিও অ্যাক্টিভ সোর্স আছে এবং সেখান থেকে পার্টিকেল বেরোচ্ছে, সেটা আমি একটা হিসাব করছি। ঠিক আছে, প্রতি মিনিটে
কতগুলো পার্টিকেল বেরোচ্ছে সেইটা আমি রেকর্ড করছি। 10 ঘন্টা ধরে রেকর্ড করলাম। 10 ঘন্টা ধরে রেকর্ড করলাম এবং টোটাল 1800টা কাউন্ট আমি পেলাম। 1800টা কাউন্ট পেলাম 10 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ, ও আচ্ছা 3 6 18, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ 3 পার্টিকেলস পার মিনিট। ঠিক আছে, গড়ে প্রতি মিনিটে 3টে করে পার্টিকেল এমিটেড হচ্ছে, এটা আমি অবজার্ভ করলাম। কিন্তু এর মানে তো এই নয় যে প্রতিটা মিনিটে গুনে গুনে 3টে করে পার্টিকেল বেরোচ্ছে, এটা হচ্ছে একটা গড়ে বেরোচ্ছে। তাহলে এমন হতেই পারে, কারণ এটা কিন্তু একটা নিউক্লিয়াসে ভেঙে যাওয়া, এটা কিন্তু একটা পিওরলি প্রবাবিলিস্টিক ইভেন্ট, এবং কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ক্ষেত্রে এটা আরোই প্রবাবিলিস্টিক, মানে কোনো একটি মাত্র পরমাণু সেটি ঠিক কখন ভাঙবে কখন ভাঙবে না হয়তো আগামী 100 বছর টিকে গেল, সেটাও হতে পারে। তো পুরো ব্যাপারটা একটা প্রবাবিলিটির গল্প, চান্স ফ্যাক্টর। কিন্তু আমি যখন বড় সংখ্যক পরিমাণে আর কি পদার্থটাকে নিচ্ছি বা একটা অনেক বড় সময় ধরে সেটাকে অবজার্ভ করছি, তখন আমি তার সম্পর্কে কিছু একটা বলতে পারি। যেমন এখানে আমি বলছি যে গড়ে 3টে পার্টিকেল পার মিনিট ভাঙছে। কিন্তু এর মধ্যে এমন অনেক 1 মিনিট অতিক্রান্ত হয়েছে যেখানে একটাও পার্টিকেল এমিট হয়নি, বা যেখানে হয়তো ঠিক একটাই পার্টিকেল এমিট হয়েছে, এরকমও অনেক মুহূর্ত আছে। এই 3টা হচ্ছে গড়ে, গড়ে কি হয়েছে সেইটা। তো দিস ইজ বেসিক্যালি অ্যাভারেজ বিহেভিয়ার। তো কোশ্চেনটা হচ্ছে যে অ্যাভারেজ বিহেভিয়ারটা যদি তোকে বলে দেওয়া হয়, তাহলে তুই এই ধরনের স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি কিনা। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ মানে অ্যানাদার প্রবলেম, এটা মোর রিলেটেড টু সায়েন্টিফিক অবজারভেশন। আর থার্ড প্রবলেম যেটা দেব, মানে যেটা আমি বলবো, তোরা করতে পারবি না, আমি আগে সিচুয়েশন গুলো বলবো তারপর আমি থিওরি গুলো বলবো। থার্ড আরেকটা ধরনের প্রবলেম হচ্ছে যে সাপোজ তোর হঠাৎ মনে হলো যে আমার বাড়িতে যে এই কয়েন গুলো আছে, এই যে কয়েনকে সবসময় আনবায়াসড বলা হয়, বা ইনফ্যাক্ট এটাও তোরা ভেবে দেখতে পারিস যে ক্রিকেট ম্যাচে টস হয় যে কয়েন গুলো দিয়ে, এবার কয়েন আশা করা হয় আনবায়াসড, কিন্তু কয়েন তো একটা মেশিনে বেরোচ্ছে, তো পারফেক্টলি আনবায়াসড কয়েন বেরোচ্ছে কিনা, না এরানিয়াস একটা কয়েন বেরোচ্ছে, সেটা তো একটা ভাইটাল ব্যাপার। এবার কয়েন তো আর আমরা টস করার কাজে ইউজ করি না, ফলে আমাদের ওটা নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু ক্রিকেট ম্যাচে যখন টস হয় তখন সেটা একটা কয়েন দিয়েই টসটা হয়, তাহলে এবং যেহেতু এটা একটা ম্যাচ আফটার অল, সুতরাং সেইখানে যে কয়েন দিয়ে টসটা হচ্ছে সেটা নিশ্চয়ই উত্তম রূপে চেক করে দেওয়া হয় যে সত্যি সত্যি ওটা একটা আনবায়াসড কয়েন কিনা। কারণ টসের রেজাল্টের উপরেও বহু কিছু ডিপেন্ড করে, এবং টসের রেজাল্টের উপর লোকজন বেটিংও করে, ম্যাচ ফিক্সিং। সো তো হয়তো ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমার বাড়িতে যে কয়েনগুলো আছে ওগুলো কি আদৌ আনবায়াসড, বাজার চলতে যে কয়েনগুলো আসে, কিভাবে চেক করবি? এই অঙ্কটা সেটারই অঙ্ক। তো তোকে এখানে আমি বলে দিয়েছি যে a coin is tossed mm, 10,000 times. 10,000 বার একটা কয়েনকে একটা লোক টস করেছে। কোনো একজন করেছে, করে সে কি রেজাল্ট পেয়েছে? The results are 5176 hits and 4824 tens. প্রশ্ন হলো, is this a
reasonable result for a symmetric coin, or is it a fairly conclusive evidence that the coin is defective? একটা কয়েনকে একটা লোক 10,000 বার টস করলো এবং সে 5,176টা হেড পেল এবং বাকিগুলো টেল পেল। এইটার ভিত্তিতে কি আমি বলতে পারি যে কয়েনটা ডিফেক্টিভ নাকি কয়েনটা সিমেট্রিক? একটা গ্লান্স মনে হবে যে এটা আবার কিরম অঙ্ক, 5,000টা হেড পাওয়ার কথা ছিল কিন্তু 5,176টা হেড পাওয়া গেছে, তো বোঝাই যাচ্ছে যে এটা সিমেট্রিক নয়, এটা ডিফেক্টিভ। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে মানে ব্যাপারটা তো স্ট্রেট ফরওয়ার্ড নয়, কারণ এই যে টস যে করছে একটা লোক, টস করারও তো একটা নিয়ম আছে, মানে কয়েনটাকে একটা পার্টিকুলার ভাবে ধরতে হয়, তো এটা সঠিকভাবে এটাকে ইয়ে করতে হয়, টসিং এর কাজটা সঠিকভাবে করতে হয়। একটা লোক যদি এবং সেটাকে একটা ভূমির ওপরেই ঠিকভাবে পড়তে হবে, এবং পড়ার আগে সে যাতে অন্য কোথাও বাউন্স না খায়, কারণ সেটা তো একটা অ্যাডিশনাল এফেক্ট হয়ে গেল। তো এই কন্ডিশন গুলোর কোনো একটাও যদি ভায়োলেট হয়, মনে করো আমি অরিজিনালি কয়েনটা যে টস করবো তখন আমি ঠিক মতন হাতের উপর রাখিনি, সামান্য হয়তো একদিকে টিল্টেড অবস্থাতে ছিল অরিজিনালি বলছি, বা যথেষ্ট জোরে ওটাকে টস করা হয়নি, ফলে ওটা খুব বেশিবার পাক খায়নি, 1-2বার রাউন্ড মেরে হয়তো মাটিতে পড়ে গেছে, এরকম অনেকগুলো ইস্যু থাকতে পারে। সুতরাং একটা লোক 10,000 বার টস করলো এবং 5,176টা হেড পেলো, মানে 5,000টা পেলো না আর কি, একদম এক্সাক্ট 5,000 পেলো না, তাতেই কিন্তু ফট করে বলে দিতে পারি না, মানে ব্যাপারটা এতটাও স্ট্রেট ফরওয়ার্ড নয়, এটাই বলতে চাইছি। মানে শুধুমাত্র এইটুকু করেই জাস্ট এইটুকু হ্যাঁ ঠিক আছে কয়েনটা ডিফেক্টিভ, এটা কিন্তু নয়। এখানে আমাকে আরেকটু প্রপারলি এটা স্টাডি করতে হবে, এবং এটাও আমাকে মাথায় রাখতে হবে যে এই 10,000টা টসিং এটা যদি আরো 10টা লোক করতো তাহলে তারা কি পেত, সেই প্রবাবিলিস্টিক ক্যালকুলেশনটা কিরকম সেটাও আমাকে ভাবতে হবে, এবং তারপর আমাকে এটাও ডিসিশন নিতে হবে যে আমি কি ঠিক 5,000টা হেড পেলে তবেই কয়েনটাকে সঠিক বলবো, আর 5,001টা হেড পেলে কি আমি সেটাকে বাতিল করে দেবো, নাকি আমি +-10 অব্দি ওটাকে অ্যালাউ করবো, মানে 5,010 বা 4,990 এই রেঞ্জের মধ্যে থাকলে আমি ওটাকে ক্ষমা ঘেন্না করে না ঠিকই আছে সিমেট্রিক, নাকি আমি এটা বলবো যে 10,000টা টস সাফিসিয়েন্ট নয়, 1,00,000টা টস করতে হবে, তাহলে ব্যাপারটা ঠিকঠাক বোঝা যাবে। এরকম অনেকগুলো পসিবিলিটি আছে। তো নাও মাই পয়েন্ট ইজ, এই যে 3টে অঙ্ক আমি দিলাম তার সঙ্গে আগের অঙ্কগুলো একটা পার্থক্য আছে। আগের অঙ্কগুলোতে অবশ্য কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমি তাও বাদই দিচ্ছি, এটা ঠিক ওরকম না, কিন্তু যেমন এই ব্যাগ থেকে মার্বেল তোলা, একটা বলের কালেকশন, বা লোককে টুপি পরানো, বা ক্লাসে 10টা স্টুডেন্টের মধ্যে থেকে দুজনের টিম বানানো, সেগুলো এক ধরনের, সেটা একটা প্রবাবিলিটির ক্যালকুলেশন। কিন্তু এই যে 3টে রিয়েল লাইফ প্রবলেম, এখানে কিন্তু একটা বড় পপুলেশনের উপর আমি, মানে পপুলেশনকে আমি স্টাডি করছি এবং পপুলেশন সংক্রান্ত প্রবাবিলিটি গুলোকে আমি দেখছি। তো এই লার্জ নাম্বার অফ পপুলেশন, তার প্রবাবিলিটি, তার স্ট্যাটিস্টিক্স যদি আমাকে হ্যান্ডেল করতে হয়, দেন what I need is I need to learn about the theory of statistical distribution.
তাহলে ব্যাপারটা অত্যন্ত সহজে হয়ে যায়। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোনো একটা লার্জ পপুলেশন আছে, তার উপর আমি পারফর্ম করলাম একটা সিরিজ অফ মেজারমেন্টস এবং মানে সিরিজ অফ মেজারমেন্টস এবং ফর ইচ মেম্বার অফ দ্য পপুলেশন, for each member I am measuring a single quantity. কোনো একটা পার্টিকুলার ভ্যালু আমি মাপছি প্রত্যেকটা মেম্বারের জন্য ওই পপুলেশনে। এই যে সিঙ্গেল কোয়ান্টিটি ইজ কল্ড ভেরিয়েট, যে যা মাপছি আর কি যাতে, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েট। আমি বললাম এটাকে এক্সআর। এবার এই এক্সআর এর অনেকগুলো ভ্যালু পাবো। একটা বিশাল পপুলেশন, তো ধর 10,000টা লোকের উপর কিছু একটা, প্রত্যেকটা লোকের বয়স মাপা হচ্ছে বা প্রত্যেকটা লোকের হাইট মাপা হচ্ছে, বা যেটা শুভম যেটা করে পাঠিয়েছিল পুজোতে, আমি যেটা করতে বলেছিলাম কত 250 বার টস করতে বলেছিলাম এবং কতগুলো হেড পাচ্ছি, সেই নাম্বার অফ হেড। ঠিক আছে, সেটা দ্যাট ইজ অলসো অ্যানাদার এক্সাম্পল অফ ভেরিয়েট। তো ভেরিয়েটের তো অনেক রকম ভ্যালু পাবো, তো কোনো একটা নির্দিষ্ট ভ্যালু কতবার পাচ্ছি সেটা হচ্ছে সেই ভেরিয়েটের ফ্রিকোয়েন্সি। যেমন ওইখানে ছিল আর কি, যে 5টা হেড কতবার পাচ্ছি, 4টে হেড কতবার পাচ্ছি, 3টে হেড কতবার পাচ্ছি ইত্যাদি। তাহলে এক্সআর এর বিভিন্ন ভ্যালু এবং তাদের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, এক্সআর ভার্সেস এফআর। এই যে ডিস্ট্রিবিউশনটা, দিস ডিস্ট্রিবিউশন ইজ কল্ড the statistical distribution. এবং যে কোনো একটা লার্জ সাইজ পপুলেশন, সেটাকে নিয়ে যত কমপ্লিকেটেড স্টাডি করা হোক না কেন, আমার প্রথম কাজ হচ্ছে সেটা কি ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করছে সেটাকে প্রথমেই বুঝে ফেলা। কি ধরনের মানে আমি বলতে চাইছি যে এক্সআর ভার্সেস ফ্রিকোয়েন্সি নানান রকম হতে পারে, এই নানান রকমটা এতটাও নানান রকম নয়। প্রকৃতি এতটাই সিস্টেমেটিক, মানে প্রকৃতি খুব রহস্যময় কিন্তু প্রকৃতি খুব সিস্টেমেটিকও। আমরা রিয়েল লাইফে যে ধরনের সিচুয়েশন ফেস করি, দেখা গেছে অদ্ভুতভাবে তারা বেশিরভাগ, মোস্ট অফ দেম আর either follow normal distribution অর্থাৎ এফআর ঘন্টার মতো, অথবা they follow Poisson distribution, Poisson distribution হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, কিংবা they follow binomial distribution। অ্যাকচুয়ালি বাইনোমিয়াল আর পয়সন একটু একই ধরনের জিনিস। যদি ইভেন্ট সংখ্যা খুব বড় হয়ে যায় তাহলে পয়সন, আর যদি মোটামুটি ছোটখাটো থাকে তাহলে বাইনোমিয়াল। মানে বাইনোমিয়াল আর পয়সন একই, বাইনোমিয়ালের একটা লিমিটিং কেস হচ্ছে পয়সন, যখন টোটাল নাম্বার অফ ইভেন্টস বিকামস ভেরি লার্জ। আচ্ছা, পয়সন আর বাইনোমিয়াল এই দুটো ইউজ করা হয় ফর যখন ভেরিয়েট বা এক্সআর ইজ ডিসক্রিট। ঠিক আছে, যেমন ধর নাম্বার অফ হেডস, এটা একটা ডিসক্রিট ভেরিয়েট, কারণ ক্যানট বি ফ্র্যাকশন, শুধুমাত্র ইন্টিজার হওয়াই সম্ভব। কিন্তু হাইট অফ আ পার্সন যা খুশি হতে পারে,
তাই না? ফ্র্যাকশনও হতে পারে। সুতরাং সেক্ষেত্রে দ্য ভেরিয়েট ইজ কন্টিনিউয়াস, রাইট? তো কন্টিনিউয়াস ভেরিয়েট হলে নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের অন্য নাম হচ্ছে গসিয়ান। আর ডিসক্রিট ভেরিয়েট হলে তখন দে ইউজুয়ালি ফলো বাইনোমিয়াল কিংবা পয়সন ডিস্ট্রিবিউশন। এছাড়াও আরো কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু সেগুলো খুব একটা ন্যাচারাল সিস্টেম গুলো সেগুলোকে খুব একটা ফলো করে না। কোনো কোনো পার্টিকুলার কেসে, রেয়ার সিচুয়েশনে হয়তো সেটা ফলো হতেও পারে। যখন ফলো হয় তখন সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করা হয়, বাট ইন জেনারেল ওই বাকিগুলো খুব একটা কাজে লাগে না। তো তাহলে ডিস্ট্রিবিউশন গুলো কিরকম টাইপের? আগে টাইপ গুলো কিরকম দেখে নি, তারপর ডিটেল গুলোতে যাই। তাহলে কি কি বললাম? ডিসক্রিট ভেরিয়েবল, বাইনোমিয়াল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্য ভ্যালিড, ভ্যালিড ফর, এদেরকে বলা হয় বার্নুলি ট্রায়ালস। মানে একটা নির্দিষ্ট ট্রায়ালের জন্য সেটা ভ্যালিড। সে ট্রায়াল কেমন? অনলি টু আউটকামস পসিবল, এটা হচ্ছে বার্নুলি ট্রায়ালের মেন বৈশিষ্ট্য। আইদার পজিটিভ অর নেগেটিভ, বা আইদার পাস অর ফেল। মানে ট্রায়ালটা এমন হতে হবে যাতে সেটার মাত্র দুটো আউটকামই পসিবল হয়। যেমন হয় হেড পড়বে, নয় টেল পড়বে। হয় বৃষ্টি হবে, নয়তো বৃষ্টি হবে না। হয় খেলায় জিতবে, নয়তো খেলায় হারবে। হয় অ্যাক্সিডেন্ট হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হবে না, এরকম টাইপের। কিন্তু ছক্কা চালা, টসিং এ ডাইস, দিস ইজ নট আ বার্নুলি ট্রায়াল। কিন্তু ছক্কা চালাকে তুই যদি একটু পাল্টে দিয়ে বলিস ইন টসিং এ ডাইস I get an even number or I get an odd number, তখন then it is a Bernoulli trial। বুঝে গেছে? only দুটো আউটকামস, ঠিক আছে? এবং the events are independent of each other। এই দুটো শর্ত যদি মানে এরা, মানে ট্রায়াল গুলো, তাহলে দে আর বার্নুলি ট্রায়ালস। এবং তখন তাদের যে রেজাল্ট বা তাদের যে র্যান্ডম ভেরিয়েবল, তার যে ডিস্ট্রিবিউশন, এগুলো কে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে এক্সপ্রেস করা যাবে। কিরকম ভাবে এক্সপ্রেস করা যাবে? তাহলে ধরা যাক যেরকম একটা সেট অফ বার্নুলি ট্রায়ালস আছে, অনলি টু আউটকামস পসিবল, পাস অর ফেল আর কি। তো জেনারেলি এদেরকে সাকসেস বা ফেলিওর দিয়ে ডিফাইন করে। তো ধরা যাক সাকসেসের সম্ভাবনা হচ্ছে পি এবং ফেলিওরের সম্ভাবনা হচ্ছে অবভিয়াসলি 1 - p, আর সেটাকে কিউ বললাম। নাও probability that out of n trials there are successes। টোটাল এনটা ট্রায়াল নেবো, তার মধ্যে 8টা সাকসেস পাবো, তার প্রবাবিলিটি হবে এনটা ট্রায়ালের মধ্যে যে কোনো 8টা ট্রায়ালে সাকসেস হতে পারে। আচ্ছা, প্রথমে আমি বলি যে কোনো 8টা সাকসেসের সম্ভাবনা কত। একটা সাকসেসের সম্ভাবনা পি,
যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তাহলে এদের প্রবাবিলিটি গুলো সব গুণ হবে। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পি এ ইন্টু পি বি হয়, রাইট? তাহলে প্রথম সাকসেসের প্রবাবিলিটি পি এবং আরো একটা সাকসেস তার প্রবাবিলিটি পি হলে এটা জাস্ট গুণ হবে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট। এরকম করে কি হবে, আরটা পি থাকবে, তাই তো? আর টাইমস। আচ্ছা, এবার এই আরটাই সাকসেস হয়েছে, তাহলে বাকি এন মাইনাস আরটা ফেলিওর হয়েছে। তাহলে এন মাইনাস আর টাইমস কি থাকবে, কিউ থাকবে, কিউ 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 কিউ। হলো। এইবার মুশকিল হচ্ছে টোটাল এনটা ট্রায়াল নিয়েছিলাম, এই এন এর মধ্যে তো যে কোনো আরটা সাকসেস হতে পারে, মানে আমি মনে কর 10 বার টস করেছি, এরকম করে করে আপ টু 10। এই 10টার মধ্যে আমি দুটো হেড পেয়েছি, দুটো সাকসেস। তা এই দুটো হেড তো আমি 1 নম্বর আর 3 নম্বরে পেতে পারি, 2 আর 4-এ পেতে পারি, 3 আর 5-এ পেতে পারি, মানে তার মানে অতগুলো পসিবিলিটি আছে। তাহলে এই সংখ্যাটা কি হবে, এনসিআর। কারণ এখানে অর্ডারটা তো, অর্ডার ডাজ নট ম্যাটার, সুতরাং পারমুটেশন হবে না, এখানে কম্বিনেশন হবে, তো এনসিআর, রাইট? So that means probability, if you are taking n trials, then probability of getting r successes, PR, is given by NCR p to the power r q to the power n minus r. This is your binomial distribution. Binomial distribution, it has two parameters, n and p. Total number of trials এবং probability of success, এই দুটো জানা থাকলেই you know the distribution. Clear? 5 নম্বর অঙ্কটায় ফিরে আসি। Probability that a man aged 60 will live up to 70 is 0.65. এটা যদি ভেবে দেখিস, এই যে 10টা লোক, ঠিক আছে, এদের মধ্যে 8টা লোক বেঁচে থাকবে, তো এদের মধ্যে কেউ যদি বড় বউ না হয়, হ্যাঁ, বড় বউ হলেও যা ঘটে, মানে দুটো আলাদা আলাদা লোক কত বছর বাঁচবে সেটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। মানে আমি যদি এখানে এটাকে একটা ট্রায়াল হিসেবে নিই যে একটা লোক বাঁচবে বা মরবে, এটা হচ্ছে একটা ট্রায়াল। তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এবং দিস ট্রায়াল হ্যাজ অনলি টু আউটকামস, আইদার ও বেঁচে থাকবে ইয়েস, কিংবা ও বেঁচে থাকবে না নো। মানে 60 বছর বয়স 70 বছর পর্যন্ত আইদার বেঁচে থাকবে কিংবা বেঁচে থাকবে না, তাহলে অনলি টু আউটকামস এবং ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 10টা লোক আছে। বেঁচে থাকার প্রবাবিলিটি বা সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.65, যেটা আমি জনগণনার ডেটা থেকে পেয়েছি। তো ফেলিওরের প্রবাবিলিটি হচ্ছে গিয়ে তোর 0.35, 65/70। তাহলে probability that r equal to 8 is 10c8, 0.65 to the power 8, 0.35 to the power 2. দশটা লোকের মধ্যে ঠিক 8টা লোকের 70 বছর বয়স অবধি বেঁচে থাকার probability is given by binomial distribution. এবার এই থিওরিটাকেই যদি আমি পরের অঙ্কটায় কাজে লাগাতে চাই, তাহলে একটু সমস্যা। কারণ পরের অঙ্কটায় বলেছে যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আছে
মাপা হয়েছে প্রতি মিনিটে কতগুলো করে কাউন্ট আসে, 10 ঘন্টায় 1800 কাউন্ট পাওয়া গেছে, অর্থাৎ গড়ে আমার গড় রেজাল্ট হচ্ছে কি যে প্রতি মিনিটে গড়ে 3টে করে পার্টিকেল বেরিয়ে আসে। তারপর আমাকে জিজ্ঞেস করছে যে তাহলে কতগুলো 1 মিনিট ইন্টারভ্যাল এরকম পাওয়া যাবে যেখানে কোনোই পার্টিকেল থাকবে না, একটা পার্টিকেল থাকবে ইত্যাদি। মুশকিল হচ্ছে এখানে আমার ট্রায়ালটা কি না একটা মানে পার্টিকেল বেরিয়ে আসছে কিংবা আসছে না, কতগুলো ট্রায়াল হবে এখানে, যতগুলো রেডিও অ্যাক্টিভ অ্যাটম আছে অ্যাকচুয়ালি ততগুলো ট্রায়াল। জাস্ট ইমাজিন, বিশাল সংখ্যক, মানে একটা মোলের মধ্যেই তো 6.023 × 10⁻23 এতগুলো অ্যাটম থাকে, তাহলে হিউজ নাম্বার অফ এন, ওকে, হিউজ নাম্বার অফ ট্রায়ালস। পিআর ঠিকই আছে এবং ব্যাপারটাও অ্যাপ্লিকেবল, কেননা অল ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এটা ঠিকই, একটা অ্যাটম ডিকে করছে তার সঙ্গে আরেকটা অ্যাটম ডিকে করবে বা করবে না তার কোনো সম্পর্ক নেই, এবং টু রেজাল্টস, আইদার ইট উইল এমিট পার্টিকেল অর ইট উইল নট এমিট দ্য পার্টিকেল। ঠিকই আছে, বার্নৌলি ট্রায়ালস, কিন্তু সমস্যা হচ্ছে যে এনটা এত বেশি বড়, n টেন্ডস টু ইনফিনিটি, যে ব্যাপারটা ঠিক অ্যাপ্লিকেবল হচ্ছে না এখানে, মানে জানাই থাকছে না। আমার তো স্ট্যাটিস্টিক্যাল থিওরি এমন ভাবে তৈরি করতে হবে যাতে বেসড অন ডেটা অ্যাট হ্যান্ড, আমার হাতে যা ডেটা সাধারণত ভাবে থাকবে তার ভিত্তিতে আমি যাতে কনক্লুশন ড্র করতে পারি, এটাই কিন্তু একটা সাকসেসফুল থিওরি। আনতাবড়ি এই ডেটা সেই ডেটা এটা ম্যানসারের মধ্যে ঢুকিয়ে তো লাভ নেই, সেই ডেটা তো আমি ফিজিক্যালি পাচ্ছি না, যা পাচ্ছি তার বেসিসে। তো n টেন্ডস টু ইনফিনিটি এবং বাইনোমিয়াল থিওরেম ইজ নট ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল। ওকে, এই ক্ষেত্রে এই লিমিটিং কেসে, এবং তার সঙ্গে আরো একটা লিমিট আছে, সেটা হচ্ছে p very small, p tends to 0, so that np is finite. n into p, n টা খুব লার্জ, p টা খুব ছোট, so that n into p এটা হচ্ছে ফাইনাইট। এইরকম লিমিটে বাইনোমিয়াল বিকামস পয়সন ডিস্ট্রিবিউশন, তাহলে পয়সনটা বাইনোমিয়ালেরই একটা লিমিটিং সিচুয়েশন। কিন্তু বিফোর গোয়িং ইনটু পয়সন ডিস্ট্রিবিউশন, কারণ পয়সনের ব্যাপারটা বোঝার জন্য বাইনোমিয়ালের কিছু প্রপার্টি ভালোভাবে স্টাডি করে নেওয়া দরকার। সো বিফোর গোয়িং ইনটু দ্যাট আমরা বাইনোমিয়ালের প্রপার্টি গুলো স্টাডি করব। প্রপার্টি বলতে প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই we will study 3 things. First, sum or total probability, এটা 1 হচ্ছে কিনা, ঠিক আছে, মানে sum of PR equal to 1 বা integration of px dx equal to 1, এটা কন্টিনিউয়াসটার জন্য বললাম, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, এটা চেক করব বা এটা দেখাবো যেটা হচ্ছে। তারপরে আমরা এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, সেটা কি হচ্ছে বার করব। 3 নম্বর হচ্ছে ভেরিয়েন্স or standard deviation or spread of data, কত সেইটা বার করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তার একটা গড় ভ্যালু সবসময় বলি, কিন্তু সমস্যা হচ্ছে যে একটা পার্টিকুলার গড় ভ্যালুর জন্য একটা ডিস্ট্রিবিউশন এরকমও হতে পারে, আবার সরি খুব বাজে আঁকার জন্য এরকমও হতে পারে, মানে হচ্ছে খুব কম স্প্রেডও হতে পারে, খুব বেশি স্প্রেডও হতে পারে, একই গড়। তার মানে শুধু অ্যাভারেজ জানাটাই যথেষ্ট নয়। আমি জানলাম কোনো একটা সপ্তাহে ওয়েদার ফোরকাস্টে বললো যে
বুধবার দিন কোনো বৃষ্টি হবে না, তাতেই আমি খুশি হয়ে গেলাম। তার মানে সপ্তাহটা মোটামুটি বৃষ্টি বৃষ্টি হবে না। কিন্তু এমনও হতে পারে যে ওখানে আসলে কোনোদিনই খুব একটা বেশি বৃষ্টি হবে না। আবার এটাও হতে পারে, মানে সরি, বুধবার দিন না, বললো যে কোনো একটা সপ্তাহে গড়ে অ্যাভারেজে বৃষ্টি টিষ্টি হবে না। তার মানে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তার মানে কোনোদিনই বৃষ্টি হবে না। এটাও হতে পারে যে সপ্তাহে 7 দিনই খুব একটা বৃষ্টি হবে না। আবার এটাও হতে পারে যে সপ্তাহে 3 দিন প্রচন্ড বৃষ্টি হবে আর সপ্তাহে 3 দিন প্রচন্ড ড্রাই ওয়েদার থাকবে, সব মিলিয়ে হিউমিডিটি গড়ে 0। 0 না, মানে যাই হোক আর কি, আর কি মানে ওই টলারেবল লিমিট। ঠিক আছে, সুতরাং স্প্রেড অফ ডেটা এটাও আমাদের জানা দরকার। তাহলে এই 3টে জিনিস আমরা 3টে ডিস্ট্রিবিউশনের জন্য স্টাডি করবো। সাম এক হচ্ছে কিনা, এক্সপেকটেশন কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে। এক্সপেকটেশনের ডেফিনেশন তো জানি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? এক্সপেকটেশন হচ্ছে সাম অফ এক্স এক্স, আর ভেরিয়েন্স কে দেখা হয় সিগমা স্কয়ার। ভেরিয়েন্স কে অ্যাকচুয়ালি সিম্পল VAR, variance x, this is equal to sum of x minus mu whole square dx। মিউটা হচ্ছে এইটা, মিউ হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। ঠিক আছে, কেননা অ্যাভারেজের অ্যাবাউটে কতটা ডিস্ট্রিবিউটেড আছে সেইটা আমাকে দেখতে হবে, এবং শুধু এক্স মাইনাস মিউর PX দিলে হবে না, কেননা মিউর ডান দিকেও ডেটা আছে বাম দিকেও ডেটা আছে। তাহলে এক্স মাইনাস মিউ মানে ডান দিকে হলে সেগুলো পজিটিভ আর বাম দিকে হলে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ অ্যাভারেজ করলে ব্যাপারটা 0 হয়ে যাবে, তাহলে আমি স্প্রেডটা পাবো না। তাই সাইনটা যাতে এর মধ্যে ঢুকে না পড়ে তাই জন্য স্কোয়ার করে ব্যাপারটা করতে হবে। এবং এটাকে আমি যদি করি, এক্সপ্যান্ড করি, এক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার মাইনাস 2 মিউ এক্স px x স্কোয়ার px প্লাস মিউ স্কোয়ার, কেননা সামেশন px টা 1 মাইনাস 2 মিউ x px। তো এই জিনিসটা আবার ইকুয়াল টু মিউ, কারণ এটা এক্সপেকটেশন অফ x। সুতরাং প্রথমটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার মাইনাস 2 মিউ স্কোয়ার, অর্থাৎ ভেরিয়েন্স এক্স ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। ওকে, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে লেখা হয়, মানে সিম্বলটা হচ্ছে সিগমা। সিগমা ইজ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। তো স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে এক্সপেকটেশন ভ্যালুকে মিউ দিয়ে ডিনোট করা হয় আর ভেরিয়েন্সকে সিগমা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এবার একটা ছোট্ট করে হোম টাস্ক দিচ্ছি, মানে আগে যেগুলো দিয়েছি ইন অ্যাডিশন টু দ্যাট। এটা হচ্ছে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, প্রুভ ঠিক নয়, প্রুভ অর ডিটারমাইন all the above quantities। ঠিক আছে, প্রথম প্রুফটা নিজেরা করতে পারবি আই থিঙ্ক, পরের গুলো একটু হটকাতেও পারিস, সেক্ষেত্রে বই থেকেই দেখেই করবি। হ্যাঁ, বইতে করাই আছে, বইটা দেখে নিজেরা করবি, করে দেখবি যে বুঝতে পারছিস কিনা বইতে যেভাবে করা আছে। বাইনোমিয়ালটা খুবই সহজ প্রুফ, সেজন্য আমি এটা ক্লাসে করাতে চাইছি না, এটা নিজেরাই করবি বই দেখে। পরের দিন আমরা পয়েসন থেকে শুরু করব, যে বাইনোমিয়াল থেকে লিমিটিং কেসে কি করে পয়েসন আসে। এবং পয়েসনে দেখবি খুব সুবিধার জিনিস হচ্ছে অ্যাভারেজ ভ্যালু জানলেই পয়েসনের কাজ হয়ে যায়। বাইনোমিয়ালে যেমন এন আর পি দুটোই জানতে হয়, পয়েসনের ক্ষেত্রে কিন্তু সেটার দরকার নেই।
জাস্ট দ্য অ্যাভারেজ অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু। অ্যাভারেজ বিহেভিয়ার জানা থাকলেই হয়ে যায়, যার জন্য মানে রিয়েল লাইফের বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে পয়সনটাই অ্যাপ্লিকেবল, কেননা আমাদের সাধারণভাবে অ্যাভারেজটাই জানা থাকে। একটা রাস্তায় গড়ে কতগুলো কার অ্যাক্সিডেন্ট হয়, একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল গড়ে কতগুলো পার্টিকেল এমিট করে, একটা হেল্পলাইনে গড়ে দিনে কতগুলো ফোন আসে, এই ডেটাগুলোই বেশি অ্যাভেলেবেল থাকে। সেজন্য পয়সন খুব কাজের জিনিস, এবং এখানে একটাই প্যারামিটার থাকে, সেটা হচ্ছে দ্য অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এগুলো তাহলে করে রাখিস। নেক্সট ক্লাস আমরা পয়সন থেকে শুরু করবো। অবশ্য নেক্সট ক্লাসের দিন মনে হয় কালী পুজো পড়ছে, তাহলে নেক্সট। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, স্টুডেন্ট সেমিনারটা কালী পুজোর পরে হবে, ডেট আমি বলে দেবো। আর প্রেজেন্টেশন গুলো যাদের যাদের আমাকে পাঠানোর কথা ছিল এই উইকের মধ্যে পাঠিয়ে দিবি। আমি সেগুলোকে একটু ফিনিশিং টাচ দিয়ে আর একটু কাটছাট করে আর একটু সুন্দর করে দেবো। ঠিক আছে।